শান্তিপূর্ণ আন্দোলন থেকে একটা সহিংস অগ্নিসংযোগ এবং বিভিন্ন হামলা আক্রমণ বিভিন্ন কারণে যেই সাম্প্রতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেইখানে আমাদের টেলিকম এবং আমাদের তথ্য প্রযুক্তি খাতে, সরকারি বেসরকারি খাতে বিভিন্নভাবেই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। সরাসরি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রাণহানি হয়েছে এবং আমাদের অনেক সেবাও ব্যাহত হয়েছে। তো এই সকল বিষয় নিয়ে আলোচনা এবং মতবিনিময়ের জন্য আমরা আহ্বান করেছিলাম। সেখানে আমাদের ডাক টেলিযোগাযোগ বিভাগের সম্মানিত সচিব ডক্টর মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন এবং আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো আজকে শোকাবহ আগস্টের প্রথম দিন, 1 আগস্ট, আমি সাংবাদিক বন্ধুদের কাছে আজকের বৈঠকের সারমর্ম তুলে ধরার আগে নিবেদন করছি, সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যারা প্রাণ হারিয়েছেন সেই সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। আমরা আলোচনায় যেটা লক্ষ্য করলাম যে এখানে আমাদের মোবাইল অপারেটর, বাংলাদেশ কম্পিউটার সমিতি, ই-ক্যাব, ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, আমাদের সফটওয়্যার অ্যাসোসিয়েশন, আউটসোর্সিং অ্যাসোসিয়েশন এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তাদের সামগ্রিকভাবে আমাদের ডাক টেলিযোগাযোগ আইসিটি মন্ত্রণালয় এবং আমাদের বেসরকারি খাত সব মিলিয়ে এই গত সাম্প্রতিক ঘটনার কারণে আমাদের আর্থিক ক্ষতি প্রায় 18,000 কোটি টাকা এবং এই 18,000 কোটি টাকার যে ক্ষতি, অবকাঠামোগত ক্ষতি, তাদের ব্যবসায়িক ক্ষতি, এর পাশাপাশি যেটি সবচেয়ে বড় আশঙ্কা এবং যেটি আমাদের জন্য সবচেয়ে বড় একটা সংকট বা চ্যালেঞ্জ, সেটি হচ্ছে যে আমাদের এই টেলিকম এবং আইটি সেক্টরটা আসলে অনেকটাই বিদেশি গ্রাহক এবং ক্লায়েন্ট বা বায়ারদের নির্ভর করে। কারণ আমাদের একদিকে সফটওয়্যার এক্সপোর্ট, যেটা প্রায় 60 থেকে 70টা দেশে হয়, সেখানে তাদের কিন্তু একটা সুনাম এবং গ্রহণযোগ্যতার উপরেই তাদের কিন্তু ক্লায়েন্টদেরকে ধরে রাখতে হয়। তো এই পরিস্থিতির কারণে যখন সেবা প্রদান করাটা বিঘ্ন হয়েছে, তার ফলে কিন্তু আমাদের বেসিসের যারা সদস্য, যারা সফটওয়্যার এক্সপোর্টার, তাদের কিন্তু একটা বড় ধরনের বিশ্বাস বা আস্থার একটা ঘাটতি হয়েছে। একইভাবে আমাদের আউটসোর্সিং, কল সেন্টার থেকে শুরু করে আমাদের ফ্রিল্যান্সার যারা বৈদেশিক রপ্তানি আয় করে, তাদের সার্ভিস, সফটওয়্যার বা অন্যান্য বিভিন্ন সেবা দিয়ে, সেটাও কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি আমাদের দেশে এবং বিদেশে যে একটা গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত হয়েছে বাংলাদেশ সম্পর্কে, এতে দেশের ভাবমূর্তিও কিন্তু অনেকটাই প্রশ্নের সম্মুখীন হয়েছে বিভিন্ন সত্য মিথ্যা অপপ্রচারের ফলে। তো এই সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের সামগ্রিকভাবে অর্থনৈতিক এবং কর্মসংস্থান, পাশাপাশি আমাদের একটা বিদেশি গ্রাহকদের কাছে আমাদের কিন্তু একটা ভাবমূর্তিরও একটা বড় একটা আমরা ধাক্কা খেয়েছি। তো এই বিষয়গুলো আমরা যেরকম আলোচনা করেছি, সেখান থেকে উত্তরণের পথ কি হতে পারে সে বিষয়ে আমরা আমাদের যারা অংশীজন আছে, যারা বেসরকারি খাতের উদ্যোক্তা এবং ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ, তাদের পরামর্শ গ্রহণ করেছি। যেরকম আমরা কতটুকু তাদের আর্থিক ক্ষতিটা কাটিয়ে ওঠার জন্য সহযোগিতা করতে পারি, সরকারের নীতিগত সহায়তা কতটুকু করতে পারি, কতটুকু আমরা আর্থিকভাবে তাদেরকে সহায়তা করতে পারি, কতটুকু আমাদের করার সক্ষমতা রয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে, সেগুলো আমরা ভেবেছি। যেরকম ইন্টারনেট, আমরা আমাদের সরকারের যে সাবমেরিন কেবল, দুটি কেবল আছে, সিমিউই 4 অ্যান্ড সিমিউই 5, এখান থেকে কিন্তু আমাদের ক্যাপাসিটি প্রায়
7 টেরাবাইট, অর্থাৎ প্রায় 7,000 জিবিপিএস, 7,200 জিবিপিএস। এখান থেকে আমরা আজকে সাবমেরিন কেবল কোম্পানির চেয়ারম্যান, আমাদের ডাক টেলিযোগাযোগ সচিব, উনি নিজেই চেয়ারম্যান, এবং ম্যানেজিং ডিরেক্টরকে আমি ফোন করে বলেছি যে আমাদের এখন আইএসপিএবি এবং বেসিস তাদের যে প্রত্যেকেরই কিন্তু বলতে গেলে মানে আমাদের তরুণদের মেধা আর ইন্টারনেট, এই দুটোই কিন্তু হচ্ছে তাদের ব্যবসার মূল চালিকা শক্তি। তো সেই ক্ষেত্রে আমাদের আউটসোর্সিং অ্যাসোসিয়েশন, বেসিস, আইএসপিএবি তারা সরাসরি কিন্তু ইন্টারনেট এবং তারুণ্যের যে মেধা, এই এই দুটোর ওপরে কিন্তু তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্পূর্ণ নির্ভর করে। তো আমরা তাদের এই আবেদন বিবেচনায় নিয়ে আমরা সবগুলো তাদের দাবিগুলো শুনেছি, তাদের যৌক্তিক দাবিগুলো পূরণের আমরা আশ্বাস প্রদান করছি। পাশাপাশি ইমিডিয়েটলি যেটা আমরা করতে পারবো সেটা হচ্ছে যে আমাদের ফ্রিল্যান্সার যারা আছে ভাই বোনেরা, তাদেরকে আমরা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর আগে কিন্তু তাদেরকে একটা আইডেন্টিটি দিয়েছিলেন, একটা রেজিস্ট্রেশন সিস্টেমটা করে দিয়েছিলেন, এবং উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদেরকে তাদের যেই আয়টা হয় বিদেশ থেকে আউটসোর্সিংয়ের উপরে একটা ইনসেন্টিভ দেওয়ার জন্য। তো আমাদের আইটি, হার্ডওয়্যার, সফটওয়্যার এবং সার্ভিসের ক্ষেত্রে 10% ইতিমধ্যেই আছে এক্সপোর্টের উপরে। ফ্রিল্যান্সার ভাই বোনদেরকেও আমরা আসলে একটা ইনসেন্টিভ দিতে চাই। আমি গত পরশুদিন আমি বাণিজ্য মন্ত্রী মহোদয়কে একটা অনুরোধপত্র দিয়েছি, এবং আমরা আরও জোর দিয়ে এটা চেষ্টা করব যাতে ফ্রিল্যান্সাররা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আইসিটি ডিভিশন, পোস্ট টেলিকম ডিভিশন, আমাদের অ্যাসোসিয়েশন তাদের সহযোগিতা নেই। যেরকম বেসিসের কোনো মেম্বার যদি ক্যাশ ইনসেন্টিভ চায়, তাহলে বেসিসের কিন্তু একটা প্রত্যয়নপত্র বা এক ধরনের মেকানিজম আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে করেছি। সেরকমভাবে বাণিজ্য মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ, আইসিটি মন্ত্রণালয় মিলে আমরা একটা মেকানিজম দাঁড় করাবো যাতে করে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের এই 7 লক্ষ ফ্রিল্যান্সার ভাই বোনেরা তারা আউটসোর্সিংয়ের ওপরে ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সাররাও যাতে একটা ইনসেন্টিভ পায়, সেটা আমাদের প্রস্তাব আমরা দিয়েছি। আমরা আশা করছি এটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা খুব ইতিবাচক আমরা সাড়া পাবো। দ্বিতীয়ত, আমাদের ইন্টারনেটের দামটা আসলে যাতে গ্রাহক পর্যায়ে এবং ব্যবসায়ী পর্যায়ে আরও কমানো যায়, যেটা ইতিমধ্যেই গত 15 বছরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কমিয়ে পার এমবিপিএস এখন তো 60 টাকার নিচে নামিয়ে এনেছি আমরা, এবং এটা ছিল 85,000 টাকা পার এমবিপিএস 15 বছর আগে। আমাদের আসলে ব্যবসায়িক নেতৃবৃন্দ বলছিলেন যে গত 15 বছরে আমাদের যে ডিজিটাল বাংলাদেশের যা অর্জন, আজকে আমরা এই সংকটকালীন সময়ে এবং 2 বছর করোনাকালীন সময়ে যেটা আমরা উপলব্ধি করলাম যে আমরা প্রযুক্তি এবং ইন্টারনেটের উপরে কতটুকু নির্ভরশীল, এটা আমাদের ব্যবসায়িক কার্যক্রম, আমাদের যে কোনো শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্য কার্যক্রম, এটা কিন্তু আমরা উপলব্ধি করতে পেরেছি। তো এই জায়গাটা থেকে আমাদের এই তারুণ্যের মেধা এবং প্রযুক্তির শক্তিকে আমরা কাজে লাগিয়ে কিভাবে 41 সাল নাগাদ একটি উন্নত, সমৃদ্ধ, একটা প্রগতিশীল আমরা সোনার বাংলাদেশে পরিণত হব, স্মার্ট বাংলাদেশে পরিণত হব, তার জন্য আমাদের এই সংকটকালীন সময় থেকে আমাদের যে অভিজ্ঞতাটা তৈরি হলো সেটা কীভাবে কাজে লাগানো যায়, এবং কখনোই যাতে বাংলাদেশে ইন্টারনেট কখনোই সম্পূর্ণ ব্যাহত না হয়, তার জন্য আমাদের যারা ব্যবসায়িক নেতৃবৃন্দ আছেন তাদের পরামর্শ আমরা গ্রহণ করেছি। কিভাবে বিজনেস কন্টিনিউটি প্ল্যান করা যায়, কিভাবে এমার্জেন্সি ইন্টারনেট নেটওয়ার্কটা আমরা প্রোটোকল একটা তৈরি করতে পারি, যাতে করে আমাদের ব্যাংকিং সেক্টর কিন্তু আমরা চালু রাখতে পেরেছিলাম, কিন্তু আমাদের মোবাইল ফাইন্যান্সিয়াল ওয়ালেট কেন কাজ করতে পারলো না, কিংবা আমাদের সিভিল এভিয়েশন কাজ করলো, হয়তো আমরা আরেকটা সেক্টর হয়তো আমরা কাজ করতে পারলাম না, কিংবা আমাদের আসলে রিডান্ডেন্সিটা কেমন হওয়া উচিত, কিংবা সাবমেরিন কেবল থেকে ফাইবার অপটিক্যাল কেবল আন্ডারগ্রাউন্ড আসবে, সেখানে ওভারহেড কতটুকু যাবে, বা ওভারহেড যদি যেতেই হয় তাহলে তার নিরাপত্তাটা কেমন থাকবে, এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা কথা বলেছি। একটা হচ্ছে বর্তমানে আমাদের যে টেলিকম এবং আইসিটি সেক্টরের যে ক্ষতি, সেটা কিভাবে কাটিয়ে ওঠা যায়। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের
তরুণ প্রজন্মে আস্থা বিশ্বাস কিভাবে আমরা আসলে বাড়াতে পারি, বৃদ্ধি করতে পারি, এবং এই যে একটা কর্মসংস্থানের যে একটা ঝুঁকি তৈরি হয়েছে সেটা কিভাবে আমরা কাটিয়ে উঠতে পারি। আমাদের আইসিটি ডিভিশনের একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম আছে যেখানে আমরা লক্ষাধিক তরুণ তরুণীকে আমরা ইন্টার্নশিপের আওতায় আনতে পারবো। আমাদের ইনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট প্রোগ্রাম আছে যেখানে আমরা ইউনিভার্সিটিগুলোর মাধ্যমে আমাদের যে দেড়শো ইউনিভার্সিটি আছে সরকারি বেসরকারি, সেখানেও হয়তো আমরা প্রযুক্তি খাতে আরও লক্ষাধিক তরুণ তরুণীকে আমরা কিছু প্রশিক্ষণ, কিছু ইন্টার্নশিপ, মেন্টরশিপ দিয়ে তাদেরকে আমরা ইমপ্লয়মেন্ট জেনারেট করতে পারবো। পাশাপাশি আমাদের যেই সফটওয়্যার শিল্পে আমাদের যে একটা বড় ধরনের আমরা ধাক্কা খেলাম সেটা কাটিয়ে উঠে কিভাবে আমরা দ্রুত আমাদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারি এবং আমাদের ভবিষ্যতে একটা ইমার্জেন্সি নেটওয়ার্ক কন্টিনিউটি প্রোটোকল কিভাবে আমরা তৈরি করতে পারি, এই সকল বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে একটা নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে যে 4% ইন্টারেস্টে একটা তহবিল গঠন করার জন্য। তো আমার জানা মতে প্রায় 500 থেকে 1000 কোটি টাকা কিন্তু সেই তহবিলে আছে। তাহলে সেটা কিভাবে আমরা এই 4% বা আরও অল্প সুদে কিভাবে আমরা আমাদের যারা সফটওয়্যার শিল্পে বা ইন্টারনেট সার্ভিসে আছে বা হার্ডওয়্যার কিংবা মোবাইল বিভিন্ন সার্ভিসে আছে অথবা আউটসোর্সিং শিল্পে আছে, এই জায়গাগুলোতে কিভাবে আমরা সেই স্টার্ট আপ ফান্ডটাকে আমরা কাজে লাগাতে পারি, তার জন্য আমরা একটা রিকমেন্ডেশন তৈরি করব। তো আমি আর আমার কথা বাড়াচ্ছি না, আমি আবারও আমাদের মোবাইল নেটওয়ার্ক অপারেটর, আমাদের বাংলাদেশ কম্পিউটার সমিতি, ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, বাংলাদেশ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস এবং বাংলাদেশ আউটসোর্সিং অ্যান্ড কন্ট্যাক্ট সেন্টার অর্গানাইজেশন, আমি আমাদের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় যারা বেসরকারি খাতের যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ, তাদেরকে ধন্যবাদ জানাই যে 2 সপ্তাহ একটা সংকটকালীন অবস্থায় তারা যে সহযোগিতা করেছে সরকারকে, তার জন্য আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং এটুকু আশ্বস্ত করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি এই সংকটকালীন অবস্থা কাটিয়ে আমাদের স্বাভাবিক অবস্থায় আসার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করছেন এবং আমাদের ছাত্রছাত্রী, আমাদের সন্তান, আমাদের ছাত্রছাত্রী যারা ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধার, তাদের সাথে আমাদের যে একটা ভুল বুঝাবুঝি বা দূরত্ব তৈরি হয়েছে, এটা আমরা যেভাবেই হোক তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। যেভাবেই হোক যেই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত এবং অবশ্যই আমরা আমাদের এই প্রযুক্তি শিল্প সম্পূর্ণই একেবারে তারুণ্য নির্ভর। এই আইটি ফ্রিল্যান্সিং, সফটওয়্যার, মোবাইল নেটওয়ার্ক অপারেটর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আউটসোর্সিং পুরোটাই আমাদের কিন্তু তারুণ্য নির্ভর শিল্প। এবং এই তারুণ্যের শক্তি এবং ইন্টারনেট প্রযুক্তির শক্তির সমন্বয়ে আমরা 41 সাল নাগাদ সকল সংকট কাটিয়ে ইনশাল্লাহ আমরা একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। সেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আবারও সবাইকে অনুরোধ করব যে আপনারা মিথ্যা কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। এই সময়ে এই সংকটকালীন অবস্থায় অনেকেই সুযোগ সন্ধানী দেশ বিরোধী কার্যক্রমে লিপ্ত আছে। আমরা সকলে যেন আমরা ঐক্যবদ্ধ থাকি এবং এই অপশক্তি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করে আমরা আমাদের দেশের শান্তি, শৃঙ্খলা এবং উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার জন্য আত্মনিয়োগ করি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় সবাই। যারা ইন্টারনেটে, হ্যাঁ অবশ্যই, এখানে আমাদের অ্যামটবের সেক্রেটারি জেনারেল আছে জুলফিকার সাহেব। আমি আবারও এটুকু আশ্বস্ত করতে চাই যে আমরা এই ঘোষণা দিয়েছি এবং এটা আমরা নির্দেশনাও দিয়েছি যে অবশ্যই 4টি মোবাইল নেটওয়ার্ক অপারেটর যখনই তারা 4G নেটওয়ার্কে ফিরে এসছে সাথে সাথে কিন্তু আমরা সবাইকে
আমরা ইন্টারনেট যারাই তখন ইন্টারনেট যুক্ত হয়েছে তাদেরকে আমরা 5 GB 3 দিনের জন্য আমরা এটা ঘোষণা করেছিলাম এবং এটা অবশ্যই সকল অপারেটর মানতে হবে। যদি কেউ না মানে এবং এই ধরনের কোনো অভিযোগ আমরা পাই অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এরকম কি কোনো কিছু শুনেছেন এমটবের সেক্রেটারি? যদি এটা থাকে আপনি একটু মাইক্রোফোনে কথা বলেন। সেক্ষেত্রে স্যার আমি যেটা বলেছেন আমাদের একজন সাংবাদিক ভাই, আমি বলতে চাই যে এরকম সুনির্দিষ্ট যদি কোনো কমপ্লেইন থাকে করেন আপনি যে প্রত্যেকটা মোবাইল নেটওয়ার্ক অপারেটরকে আপনি অনুরোধ করেন যে তাদের একটা নিজেদের একটা সার্ভে করে এটা দিক, তারা যে অডিট করে দিক যে তারা আসলে এটা করতে পেরেছে কিনা, যদি না পেরে থাকে কোনো সমস্যা হয়েছে কিনা সেটা আমাদেরকে বলুন। আর আর অবশ্যই আমি বলবো যে গ্রাহকদেরকে, যেটা জুলফিকার সাহেব বললেন, যে তারা তাদের যেই কাস্টমার কেয়ার সার্ভিস আছে সেটা ফিজিক্যাল হোক অথবা কল সেন্টার হোক সেখানে যেন অভিযোগটা তারা করে। আর আমরা বলেছি যে আমরা আগামী 2-1 মাসের মধ্যে একটা গণশুনানি করব এবং পাশাপাশি আগামী 2-1 সপ্তাহের মধ্যে আবার আমরা একটা বসবো আমাদের এই স্টেক হোল্ডারদের সাথে, তখন ওই বিষয়টা আমরা আলোচনা করে নেব। তবে এখন যে কোনো গ্রাহক যদি তাদের এই সেবাটা না পেয়ে থাকেন তাহলে আপনারা অভিযোগটা করবেন অবশ্যই। জি, আমাদের ধরেন বিটিআরসি এর একটা ওই জন্যে আমরা এই কারণেই আমরা আমাদের বিটিআরসির প্রস্তাবটা এটাই ছিল, মানে আমাদের ব্যক্তিগত প্রস্তাব ছিল যে এটাকে আনলিমিটেড করে দেওয়ার জন্য, কিন্তু এমটপ এবং এমএনও তারা তাদের টেকনিক্যাল যে প্রবলেমগুলো সেটা তারা ব্যাখ্যা দিয়েছে। সো আমার মনে হয় যে এই বিষয়টা যখন ডিক্লেয়ার করা হয়েছে সেই দিন কিন্তু আমরা এটার ব্যাখ্যা সহ এটা বলা হয়েছে। তো এটা আমাদের বিটিআরসি টেকনিক্যাল টিম এমটপের সাথে বসে তারা তাদের ব্যাখ্যাটা কি দেয় আমরা অবশ্যই এটা ব্যাখ্যাটা চাইবো। সাধারণ গ্রাহকরা যেটা চাওয়া যে আমি আমার পয়সা দিয়ে নেট কিনছি, কল টাইম কিনছি, আমি কেন এটা মেয়াদের মধ্যে থাকবে, এটা মেয়াদ ছাড়া কেন হবে না? কারণ আমার পয়সায় কেনা জিনিসের তো মেয়াদ থাকে। সেটাই আমাদের গত উদ্যোগ নেবেন, আমরা নিব এবং আমরা এটা আহ্বান করেছি এবং এটার নির্দেশনা দিয়েছি, কিন্তু বিটিআরসি টেকনিক্যাল টিম এবং এমটপ বসে আমাদেরকে জানাতে চেয়েছে। আমরা যেরকম এখন গত সভায় আমরা সিদ্ধান্ত দিয়েছি যে আগে যেরকম একদিনের প্যাকেজ ছিল না, আমরা 1 দিনের প্যাকেজ, 3 দিনের প্যাকেজ এটা আমরা তাদেরকে অনুমতি দিয়েছি। পাশাপাশি আমরা বলেছি যে এই 4টা মোবাইল নেটওয়ার্ক অপারেটর তারা গ্রাহকদের জন্য যেটা আসলে জনপ্রিয় এবং গ্রাহকদের কাছে যেটা আসলে ব্যবহার উপযোগী সেটা যাতে একটা প্রতিযোগিতামূলক হয়ে করতে পারে, তার জন্য বিটিআরসির কাছে তাদের আর এই ধরনের কোনো প্যাকেজ ডিক্লারেশনের জন্য আসতে হবে না। আমরা সেই স্বাধীনতা দিচ্ছি এবং কোনো ডেটার যাতে মেয়াদটা না থাকে সেটাও কিন্তু আমরা মোবাইল নেটওয়ার্ক অপারেটরদেরকে নির্দেশনা দিয়েছি। এবং এটা যদি তারা এখন না শুনতে চায় তাহলে হয়তো আমরা তাদেরকে করতে বাধ্য হব, কিন্তু এখন যেহেতু তারা একটা সংকটকালীন সময়ে তারাও ব্যবসায়িকভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের বাংলাদেশের সব সেক্টরই ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ আমাদের কোনো সেক্টরই কিন্তু এই ক্ষতির থেকে মানে রক্ষা পায়নি। তো সেই ক্ষেত্রে আমরা ভাবছি যে এমার্জেন্সি যে সিচুয়েশনটা আমরা হয়তো আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে কাটিয়ে উঠে, যেরকম ধরেন এখন আইএসপি তারা গ্রাহকদের কাছ থেকে বিলটা নিতে হবে, আইএসপির কাছে আইআইজি তারা বিল পায়, তো পুরো ইকোসিস্টেমই তো একটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা এই ক্ষতিগুলোকে কিভাবে কাটিয়ে উঠতে পারি তার জন্য আমরা প্রতিদিন আমাদের প্রত্যেকটি অংশীজনের সাথে বৈঠক করছি। কিন্তু আমাদের প্রধান এবং অন্যতম প্রধান এবং লক্ষ্য হচ্ছে আমাদের দেশের
নাগরিকদেরকে সেবাটা দেওয়া, তাদের স্বার্থটা সুরক্ষা করা এবং পাশাপাশি আমাদের অর্থনৈতিক এবং সামাজিক শৃঙ্খলাটাও কিন্তু ফিরিয়ে আনা। মাননীয় প্রতিমন্ত্রী, আমি নাজমুল হোসেন, দীপ্ত টেলিভিশন। আমি কয়েকটি প্রসঙ্গে আপনি গুছিয়ে কথা বলেন, সুন্দর কথা বলেন, এটা আমরা সবাই জানি। আপনার অনেক প্রতিবন্ধকতা আছে, সেটাও জানি। এই চেয়ারে এর আগে কিছুদিনের জন্য বসেছেন, আবার এবার নতুন করে আপনি পেয়েছেন। আমি প্রথমত তো আমি 10 বছর 7 মাস প্রতিমন্ত্রী আইসিটি বিভাগের, আর টেলিকম বিভাগের আমি দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হচ্ছে 7 মাস হলে। তো এটা একটা আপনি যেহেতু অভিজ্ঞ একজন সাংবাদিক, আপনার অভিজ্ঞতা এবং জ্ঞান রয়েছে যে আইসিটি বিভাগ এবং টেলিকম বিভাগ দুটো আলাদা। তো আমি 10 বছর 7 মাস হলে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী, কিন্তু গত 7 মাস হলে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডাক বিভাগের এবং টেলিকম বিভাগের দায়িত্ব দিয়েছেন। সো এই ক্ষেত্রে আমাদের কিছু কার্যক্রমের বিভাজন রয়েছে, আমরা সেটাই আলাদা আলাদাভাবে দায়িত্ব পালন করছি। তো আমাদের বিটিআরসি যে রেগুলেটরি কমিশন, এটা ডাক এবং টেলিযোগাযোগ বিভাগের আওতায়, এটা আইসিটি বিভাগের আওতায় না। তো আমরা চেষ্টা করছি যে এখন মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাই সবসময় বলেন যে টেলিকম যদি হয় আপনার নদী, তাহলে আইসিটি হচ্ছে নৌকা। যেরকম ধরেন ইন্টারনেট সার্ভিস দেওয়া, ইন্টারনেটের রেগুলেটরি কমিশন, এভরিথিং হচ্ছে এটা টেলিকম ডিভিশনের আওতায়। কিন্তু সফটওয়্যার, আপনার হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক, বিজনেস এবং এইটার যে আউটসোর্সিং, এগুলো কিন্তু আবার আইসিটির পার্ট। সেটা হচ্ছে এডুকেশন, তারপরে আপনার রিসার্চ, ইনোভেশন সেইখানে। তো সেই ক্ষেত্রে আমাদের তো গত 11 বছরে আমাদের আইসিটি সেক্টরের অনেক সাফল্য রয়েছে, কারণ এই শিল্পটাই একেবারে নতুন। ফেসবুক সংক্রান্ত প্রশ্নের উত্তরটা দিবেন এবং তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে ধরেন আমাদের গত 12 বছরের ধরি এখানে বেসিসের প্রেসিডেন্ট, তখন বেসিসের ডিরেক্টর ছিলেন, তারপরে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আমাদের তো এক্সপোর্ট আর্নিং ছিল মাত্র $26 মিলিয়ন। এখান থেকে আমরা তো অ্যাটলিস্ট $2 বিলিয়ন গিয়েছি এবং আমাদের টার্গেট আরও এগিয়ে যাওয়া। তো তখন আমরা কি করলাম, আমাদের যখন 2014 সালে, তখন ঢাকার বাইরে আমাদের ব্রডব্যান্ড ছিল না। আর এই সেক্রেটারিয়েটে আজকে যেরকম আমাদের সাংবাদিক বন্ধুগণ মিডিয়া থেকে এখন আপনারা লাইভ করছেন, এখন আপনারা এখানে 4G ব্যবহার করছেন, অনেকে ওয়াইফাই ব্যবহার করছেন, সেটা কিন্তু সেক্রেটারিয়েটে ছিল না। আমাদের বাংলা গভনেট প্রকল্পের আওতায় আমরা প্রথমে আমাদের সচিবালয়ে আমরা ওয়াইফাই দিলাম। সেটা হচ্ছে সচিবালয়ের যারা কর্মকর্তা তাদের জন্য, আবার যারা ভিজিটর ছিলেন এবং যারা মিডিয়া পার্সন ছিলেন তাদের জন্য আমরা একটা ফ্রি অ্যাক্সেস দিলাম। তো একটা রাউটার কিংবা আপনার একটা নেটওয়ার্ক ধরেন 12 বছরের সময়ের পরে কিন্তু আসলে এগুলো ইকুইপমেন্টগুলো চেঞ্জ করতে হয়, মেনটেন করতে হয়। এখনও কিন্তু আমাদের ওয়াইফাইগুলো কাজ করছে এবং যদি আপনারা এখনও চেক করেন তাহলে হয়তো পাসওয়ার্ড চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের প্রত্যেকটা মন্ত্রণালয় কিন্তু ওই ইন্টারনেট ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আছে। অর্থাৎ 12 বছর হলে আমাদের এই সেক্রেটারিয়েটের যে ওয়াইফাই সেটা কাজ করছে। তারপরে আমরা এখান থেকে আমরা 15-16 সালে আমরা জেলাতে গেলাম, জেলা থেকে আমরা উপজেলায় গেলাম এবং তারপরে এখন 4500 ইউনিয়নে কিন্তু আমরা আমাদের এই ফাইবার অপটিক্যাল কেবল নিয়ে গিয়েছি। এবং আপনি যদি বলেন যে এই ইমার্জেন্সি নেটওয়ার্ক যেই আমাদের প্রোটোকল, এখানে কিন্তু আমাদের সাবমেরিন কেবল কক্সবাজারেরটা আমাদের কানেকশনটা অফ করতে হয়েছিল, কিন্তু আমাদের কুয়াকাটা যেটা, সেটা কিন্তু যেই রুট অর্থাৎ যে কেবল, সেটা কিন্তু আগুনের কারণে পুড়ে যায় এবং সেটার ইলেকট্রিসিটি শাটডাউন হয়। তাদের ব্যাকআপ যে জেনারেটর সেটাও তারা অন করতে পারে নাই এবং সেই ভীতিকর অবস্থার মধ্যে সেখানে কিন্তু 4টা ডেটা সেন্টারে কেউ কিন্তু থাকতে পারেনি, পুরোটাই শাটডাউন হয়ে যায়। তার ফলে অনেকটা অংশ আমাদের যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তারা তাদের গ্রাহকদেরকে ইন্টারনেট দিতে পারেনি
এবং পর্যায়ক্রমে আমাদের কিন্তু 4 ধাপে ইন্টারনেটটা আমাদের বন্ধ করতে হয়েছে এবং কিছু কিছু জায়গায় ইন্টারনেট সার্ভিসটা আউট অফ সার্ভিস হয়ে গেছে, আউট অফ অর্ডার হয়ে গেছে, আউট অফ অপারেশন হয়ে গেছে। আমরা আসলে 15 তারিখে ইন্টারনেটটা কিন্তু পরিস্থিতির কারণে মোবাইল নেটওয়ার্ক কিছুটা অংশ, যেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার অনুরোধে আমাদের জিও ফেন্সিংয়ের মাধ্যমে সেটা কিছু কিছু অংশ ঢাকা ইউনিভার্সিটি এবং ওই এলাকায় ওখানে ওয়াইফাই ছিল হলে, কিন্তু মোবাইল নেটওয়ার্ক 4Gটা ছিল না। তারপরে বাংলাদেশের কিছু এলাকায় পরের দিন পরিস্থিতি আরও খারাপ হওয়ার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধ ক্রমে সেই এলাকাগুলোতেও 4G নামিয়ে 2Gতে আনা হয়। কিন্তু 18 তারিখ বৃহস্পতিবারে যখন বিকাল 3টা থেকে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে, তখন কিন্তু কিছু এলাকায় ইন্টারনেট সার্ভিস পুরোটাই আউট অফ অর্ডার, আউট অফ সার্ভিস হয়ে যায় এবং কিছু এলাকায় আমরা বাধ্য হই। এভাবে কিন্তু আমাদের 3টা দিন পরে 4র্থ দিন পর্যন্ত আমাদের ইন্টারনেটটা কিন্তু আমরা সারা দেশেই আর কি সেবাটা ব্যাহত হয়। এর জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি এবং পাশাপাশি আমাদের 18,000 যে সরকারি অফিসগুলো, এটা কিন্তু একটা সিঙ্গেল ইন্টারনেটের আওতায় আছে এবং ব্যাংকিং যে সেবাগুলো সেটাও কিন্তু ইন্টারনেটের আওতায় আছে এবং ইন্টারন্যাশনাল যে সুইফট তার সাথেও কিন্তু আমাদের সেন্ট্রাল ব্যাংক যুক্ত ছিল, যার ফলে কিন্তু আমরা ব্যাংকিং চ্যানেলটা খুলে রাখতে পেরেছিলাম, লেনদেনটা আমাদের বৈদেশিক লেনদেনটা আমরা চালু রাখতে পেরেছিলাম এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটাও আমরা কিন্তু আমাদের ইন্টারনেটটা আমরা চালু রাখতে পেরেছিলাম। তবে আজকে বৈঠকের অন্যতম একটা কারণ যে আমাদের এমার্জেন্সি ইন্টারনেট নেটওয়ার্ক যাতে আমরা একটা প্রোটোকল তৈরি করতে পারি, যাতে বিজনেস ইন্টারনেটটা আমরা করতে পারি, যাতে প্রাইভেট সেক্টরেও যেই পোশাক শিল্প, আমাদের প্রযুক্তি শিল্প, আউটসোর্সিং তারা যাতে অন থাকে। কিন্তু এখন ইন্ডিভিজুয়াল যে 7 লক্ষ ফ্রিল্যান্সার তারা তো ভিন্ন ভিন্ন আসলে এরিয়াতে থাকে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করেছি যে কি কি ধরনের সম্ভাব্য সমাধান হতে পারে। তো আমরা যেই সংকটকালীন অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য, সাহসী, সময়োপযোগী নেতৃত্বে আমরা এই সংকটটা আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা যতটুকু সম্ভব আমরা স্বাভাবিক পর্যায়ে আনতে পেরেছি। তবে ফেসবুকের ব্যাপারটা আপনি যথার্থই বলেছেন যে আসলে ফেসবুকে যখন অপপ্রচারটা শুরু হলো যে 2জন ছাত্র মৃত্যুবরণ করেছে, সেই সময় কিন্তু আপনারা দেখেন যে বাংলাদেশে কেউ তখনও কিন্তু আসলে গুলিবিদ্ধ হয়ে বা কেউ কিন্তু মৃত্যুবরণ করেনি। কিন্তু এই উস্কানিটা যখন ছড়িয়ে গেল সারা দেশে, তখন রংপুরে আবু সাইদ মৃত্যুবরণ করলো। ওই দিন আমরা 2জনকে হারালাম এবং ঢাকা কলেজের আমাদের সবুজ আলী সে মৃত্যুবরণ করলো। চিটাগাংয়ে আমাদের ছাত্রলীগের একজনকে সেদিন আমরা হারালাম এবং এর প্রেক্ষিতে কিন্তু সব মিলিয়ে প্রায় 6জনকে আমরা হারালাম। তো আমি বলছি যে সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক, এই দায়টা এড়াতে পারে না এবং তার প্রেক্ষিতে আমরা চিঠি দিলাম যে 15 থেকে 18 পর্যন্ত আপনাদেরকে যে এই সুনির্দিষ্ট অভিযোগগুলো আমরা দিলাম যে এই কন্টেন্ট, এই পেজ থেকে, এই অ্যাকাউন্ট থেকে দেশে এবং বিদেশ থেকে অপপ্রচার করা হচ্ছে, এগুলোকে আপনারা ব্লক করেন অথবা কন্টেন্টগুলোকে টেক ডাউন করেন। তারা যখন সাড়া দেয়নি তখন তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড, বাংলাদেশের আইন, সংবিধান এবং বিশ্বের অন্যান্য জায়গায় তারা যেভাবে কাজ করে সেই রেফারেন্সগুলো দিয়ে তাদেরকে জবাব দিতে বলা হয় এবং গত 31শে জুলাই তারা লিখিতভাবে এবং তারা ভার্চুয়াল মিটিংয়ে এসে সেটার ব্যাখ্যা এবং জবাব দিয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং আগামী দিনে তারা আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের আইন এবং তাদের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড সম্ভবত জুনের 4 তারিখে তারা হালনাগাদ করেছে, সেটা মেনে চলবে বলে একটা আশ্বাস দিয়েছে এবং পাশাপাশি তারা বলেছে যে ফ্যাক্ট চেকিং যারা করে তারা সেটা গোপন রাখে যে কোন সংস্থা তাদের জন্য ফ্যাক্ট চেকিং কিংবা লিগ্যাল সাপোর্ট দেয়। তারা বলেছে সেটারও ক্যাপাসিটি তারা বাড়াবে এবং তাদের যে এআই টুলটা ব্যবহার করে
সেই এআই টুলে কোন ধরনের কিওয়ার্ড বা কোন ধরনের অ্যালগোরিদম তারা ব্যবহার করছে সেটাও যদি বায়াস থাকে কোনো একটা দেশ বা কোনো একটি শব্দ বা কোনো একটি দল বা কোনো একটি বিষয়ের ওপরে, তাহলে কিন্তু সেই এআই কিন্তু টুল তারা কিন্তু আসলে এক ধরনের কন্টেন্ট ব্লক করবে, আরেক ধরনের কন্টেন্ট হয়তো ব্লক করবে না। এরকম অনেকগুলো রিসার্চ পেপার এবং ডকুমেন্টারি এটা এমনি ওপেন প্ল্যাটফর্মেও আছে। এই সকল বিষয়গুলো আমরা তুলে ধরেছি এবং তারা কিন্তু এই সকল বিষয়ে তারা কিন্তু একমত পোষণ করেছে যে তাদের মধ্যেও কিছু দুর্বলতা থাকতে পারে। তো আমরা এই বিষয়গুলো বলেছি। আমরা 31 তারিখে আমাদের এফ কমার্স উদ্যোক্তা, ই কমার্স উদ্যোক্তা, আমাদের কন্টেন্ট ক্রিয়েটর এবং সফটওয়্যার ডেভেলপার প্রত্যেকেরই অনুরোধ ছিল যে ইন্টারনেট সম্পূর্ণভাবে সব অ্যাপ্লিকেশনগুলো খুলে দেওয়া, এবং তার প্রেক্ষিতে আমরা এটা তাদের আশ্বাসের ভিত্তিতে খুলে দিয়েছি এবং আমাদের প্রত্যাশা থাকবে যে তারা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াতে অন্যান্য দেশে যেভাবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে একইভাবে যাতে বাংলাদেশেও পরিচালনা করে, ফেসবুক যাতে বাংলাদেশের প্রতি কোনো বিশেষ বা বৈষম্যমূলক আচরণ না করে, সেটাই আমাদের তাদের কাছে প্রত্যাশা। মাননীয় প্রধানমন্ত্রী, ফেসবুক এখানে ব্যবসা করছে, বিলিয়ন ডলারের ব্যবসা করছে, সেখানে কারণটা হচ্ছে ফেসবুক ব্যবহার করে আমাদের তো কিছু আমরা প্রত্যাশা করছি, কারণ হচ্ছে ফেসবুক তো একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, আর ফেসবুক যেরকম বাংলাদেশ থেকে ব্যবসা করছে, আবার ফেসবুকের প্ল্যাটফর্ম ব্যবহার করে আমাদের নিউজ মিডিয়া এবং ই কমার্স এবং যারা স্মল মিডিয়াম এন্টারপ্রেনার তারাও ব্যবসা করছে। সো এটা আমাদের উভয়েরই স্বার্থ রয়েছে। একদিকে যেরকম ফেসবুক বাংলাদেশ থেকে অনেক ব্যবসা করছে, অনেক আয় করছে, আবার ফেসবুকের প্ল্যাটফর্ম ব্যবহার করে আমাদের অনেক ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা তারাও কিন্তু আয় করছে। ফলে আমরা চাচ্ছি যে বিশ্বের সকল যারা নেতৃত্ব দানকারী প্রযুক্তি সংস্থা, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তাদের আসলে ইতিবাচক ব্যবহারটা বাংলাদেশের জন্য কিভাবে করতে পারি সেটাই আমাদের লক্ষ্য। সে কারণে আমরা সকলের সাথেই সমন্বয় করে কাজ করতে চাচ্ছি। প্রশ্নটা আবার রিপিট মনে হবে, কিন্তু তারপরে আমি আপনাকে আবারও বলছি, বলেন।